আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে জানালেন ইসি সচিব আখতার আহমেদ। তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা রাজনীতি থেকেই মাইনাস হবে মন্তব্য সালাউদ্দিন আহমদের। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান জোরদারের আহ্বান। শেখ হাসিনার আমলে আড়ি পাতা যন্ত্র কেনা ও ব্যবহারের বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে অভিযোগ পরিবারের। ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয় তার মৃত্যুদণ্ডের রায়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বন্ধে প্রশাসনকে রোডম্যাপ দেওয়ার দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের। বহাল থাকবে ছাত্র দলের হল কমিটি, বললেন সংগঠনটির সভাপতি। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, অংশীজনদের সঙ্গে সংলাপ, আইনবিধি সংশোধন সহ ভোট প্রস্তুতির সার্বিক পরিকল্পনা থাকবে রোডম্যাপে। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। 2026 সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এর পরপরই যেন ব্যস্ততা বেড়ে গেছে নির্বাচন কমিশনে। আগামী ডিসেম্বরের শুরুতে ঘোষণা করা হবে তফসিল। আগামী সপ্তাহেই আসছে নির্বাচনের রোডম্যাপ। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। মূলত জাতীয় নির্বাচনের বেশ আগেই রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতিগুলো কোনটি কবে নাগাদ শেষ হবে তাই থাকে রোডম্যাপে। কি কি বিষয়বস্তু থাকবে, মেজর বিষয়বস্তু থাকবে, এটা রোডম্যাপেই আপনাদেরকে বলে দিব। এই মুহূর্তে আপনারা এটা জিনিস শুধু জানেন সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। আপনাকে যদি স্পেসিফিক করে বলেন তাহলে আমি বলবো যে এটা আমার প্রতি বোধহয় ঠিক হচ্ছে না। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে 2007-8 সাল থেকেই কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে এসেছে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 1.5 বছর আগে 2022 সালের সেপ্টেম্বরে রোডম্যাপ দিয়েছিল তৎকালীন ইসি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন বলে জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন তা পরে জানাবেন। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে আসিফ মাহমুদ বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এসব করা হচ্ছে। সচিবালয়ে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপুল। যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিল আমি। এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই 5 স্টার হোটেলে ছাড়া সে বসে না কোথাও। আরো যেসব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট। বেশ কিছুদিন থেকেই আলোচনায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বিতর্কও পিছু ছাড়ছে না তার। বিমানবন্দরে অস্ত্রকাণ্ডের পর এবার চাঁদাবাজিতে এসেছে তার নাম। তবে এসব কিছুকেই উদ্দেশ্যমূলক বলে দাবি করছেন তিনি। এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনো কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন। আমরা সেগুলো ডিবাং করেছি এবং এখন দেখছেন, সামনেও হয়তো দেখবেন। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ। নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানাল মপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম, কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়,
আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। তো আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার জানেন, ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার ফুটেজে যেটা দেখা যাচ্ছে সেটা কি আপনি কি না মোটরসাইকেল একদম যাচ্ছে সাদাই পরে। এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু। তিনি জানান, রাজনীতিতে যুক্ত হবার কারণে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। নির্বাচনকালীন বলতে অন্য কোনো সরকারের কথা, এই সরকার তার নিরপেক্ষতার স্বার্থে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায়, শুধু ছাত্র উপদেষ্টারা না, আর যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকা, যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের উচ্চ পর্যায়ে থেকে। যে এনসিপিতেই যোগ দিব এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব। অন্তর্বর্তী সরকার 1 বছরে প্রত্যাশিত মাত্রায় কাজ করতে পারেনি বলেও স্বীকার করেন এই উপদেষ্টা। তো এসপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা রাজনীতি থেকেই মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে আলোচনায় এসব কথা বলেন তিনি। গুলশানের চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করা উচিত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান আরও জোরদার করার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন মাঠের বক্তব্য দিচ্ছে যে এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় সংখ্যা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। এরকম অনেক উপদেষ্টার ব্যক্তিগত স্টাফদের সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হলে তাদেরকে দুদকে ডাকা হয়েছে এবং অনুসন্ধান আছে, সেগুলো তো পূর্ণাঙ্গ তদন্ত এখনো হয়নি। তো সুতরাং এই সরকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা, সততা প্রমাণের জন্য নিজেদেরকে উদ্যোগী হয়ে এই সমস্ত তদন্তগুলো পরিচালনা করতে হবে। শেখ হাসিনার আমলে নাগরিক অধিকার হরণ করতে আড়ি পাতার যন্ত্র ব্যবহার ও কেনার বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। অন্তর্বর্তী সরকার এসব আড়ি পাতার যন্ত্র ব্যবহার করছে না বলেও জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রেস সচিব। এ সময় প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলেও জানায় প্রেস উইং। মনির হোসেন তপুর রিপোর্ট। আওয়ামী লীগ আমলে দেশের নাগরিকদের ফোনালাপ ও কথোপকথন ফাঁস করার জন্য ব্যবহার করা হতো অত্যাধুনিক আড়ি পাতার যন্ত্র। এই যন্ত্রের কিছু চালান ইসরায়েল থেকে এসেছিল। বিভিন্ন অপকর্ম ও উদ্দেশ্য হাসিলের জন্য এই যন্ত্রগুলো ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে প্রধান করে কমিটি গঠন করেছে সরকার। বাঙালিরা অনেক আরাম দিছিলাম তো, অনেক সুখ দিছিলাম তো, সেটাকে এখন পুরাই নষ্ট। এছাড়া পুলিশের ব্যবহারের জন্য মারণাস্ত্র কোন প্রক্রিয়ায় কেনা হয়েছে তা খতিয়ে দেখতে পৃথক কমিটি করা হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। কিছু হিসাবে আসছে প্রায় $300 মিলিয়ন, কেউ বলছেন প্রায় $200 মিলিয়ন সার্ভেইলেন্স ইকুইপমেন্ট কেনা হয়েছিল। এবং গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন এই অবৈধ নজরদারি করার জন্য এবং আপনার ফ্রিডম অফ স্পিচটাকে কেড়ে রাখার জন্য। আমরা যে কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই
রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন। এদিকে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। এই সফরের ফলে মালয়েশিয়া ও বাংলাদেশের নিরাপত্তা এজেন্সির মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে উঠবে বলেও জানান তিনি। নিউ রিক্রুটমেন্টের বিষয়ে একটা আমাদের তরফ থেকে আমরা বলেছি যে সিকিউরিটি গার্ড এবং কেয়ার গিভার, আপনি জানেন মালয়েশিয়ান সোসাইটিও এজিং হচ্ছে, আর সিকিউরিটি গার্ড, ওদের প্রচুর সিকিউরিটি গার্ডের প্রয়োজন। তো এই দুইটা বিষয়ে তাদেরকে আরো বলা হয়েছে এবং আমরা আশা করছি এটার সামনে এটার বিষয়ে প্রোগ্রেস দেখব। এর আগে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংবিধান সংস্কার কমিশন ছাড়া 10টি সংস্কার কমিশনের করা 366টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে 37টি সুপারিশ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যাওয়ার আগেই নির্দেশ দিয়েছিলেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছে প্রসিকিউশন। শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার প্রত্যক্ষদর্শী এক সাক্ষীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ওই সাক্ষীর কর্মরত প্রতিষ্ঠানের প্রধান ও পুলিশকে সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সাক্ষীর বিপক্ষে কোনো পোস্টার ব্যানার থাকলে তা অপসারণ করতে বলা হয়েছে। ঘটনা তদন্তে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন ট্রাইব্যুনাল। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। রাজধানীর ধানমন্ডিতে তাদের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে হুম্মাম আরো বলেন, তার বাবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয় তার মৃত্যুদণ্ডের রায়। তরিক ইসলামের রিপোর্ট। সালাউদ্দিন কাদের চৌধুরী প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2015 সালের 22 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে তার ফাঁসি কার্যকর করা হয়। রাজধানীর ধানমন্ডিতে তাদের বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর উপর নির্মম অত্যাচারের কথা তুলে ধরেন তার স্ত্রী ফরহাদ চৌধুরী ও বড় ছেলে ফয়সাল কাদের চৌধুরী। রাতের বেলা ওনাকে নিয়ে যায়, তারপরে সারা রাত টর্চার করে পিজি হসপিটালে নিয়ে যায়। পিজি হাসপাতালের একটা ভিডিও, ওনাকে যখন বের করে আনছে মেরে তার এখানে এখানে সব জায়গায় রক্ত। এই ট্রাইব্যুনালটা তখন করা হয়েছিল খুন করবার জন্য, জাস্ট একটা জিনিস প্রমাণ করার জন্য যে শেখ হাসিনা খুন করতে পারে। হুম্মাম চৌধুরী অভিযোগ করেন ট্রাইব্যুনাল নয়, তার বাবাকে জুডিশিয়ালি মার্ডার করা হয়। সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয় তার বাবার পক্ষের সাক্ষীকে দেশে আসার অনুমতি দেয়নি বলেও অভিযোগ করেন তিনি। শেখ হাসিনার এইম খালি একটাই ছিল, তার প্রতিপক্ষ যারা আছে, যারা জাতীয়তাবাদীতে বিশ্বাস করে, তাদেরকে যেভাবে করে হোক না কেন তার রাস্তা থেকে সরিয়ে দেওয়া। এই গেম প্ল্যানের মধ্যেই আমার বাবাও ফেসে যায়, আমার বাবাকেও সে একইভাবে হত্যা করা হয়। এই সময় তৎকালীন ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তার পরিবারের সদস্যরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বন্ধে প্রশাসনকে রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, হলে রাজনীতি বন্ধে আনুষ্ঠানিক পদক্ষেপ না নেওয়ায় নানা পক্ষ তাদের কার্যক্রম পরিচালনা করছে। আর উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিব জানিয়েছেন, হল রাজনীতি নিষিদ্ধ নয়, তার রূপরেখা তৈরিতে একটি কমিটি গঠনের আশ্বাস দিয়েছে প্রশাসন। এদিকে ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহের তৃতীয় দিনে ভিপি পদে 5 জন ফর্ম নিয়েছেন। আদ্দিন সজীবের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া বইছে জোরে সোরে। হাতে সময়ও কম, তাই তৃতীয় দিনের মনোনয়নপত্র সংগ্রহ করেন শিক্ষার্থীরা। ভিপি পদে 5 জন সহ মোট 22 জন মনোনয়ন সংগ্রহ করেছেন এদিন। ভিপি, জিএস, এজিএস সহ বিভিন্ন পদে এ নিয়ে মোট 42 জন দেখিয়েছেন প্রার্থী হবার আগ্রহ। বিতরণ চলবে 18 আগস্ট পর্যন্ত। ভিপি পদে 10 জন, জিএস পদে 1 জন, এজিএস পদে 2 জন, সম্পাদক পদে 18 জন, সদস্য পদে 11 জন মনোনয়ন
পত্র ডাকসু ইলেকশন করার জন্য সংগ্রহ করেছে। আলোচিত ছাত্র সংগঠনগুলোর নির্বাচনী প্যানেল বা প্রার্থীদের বিষয়টি এখনো স্পষ্ট না হলেও নির্বাচনের মাঠে সক্রিয় সবাই। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদ বলছে, হল রাজনীতি নিয়ে কোনো ছাড় নয়, বন্ধে দ্রুতই দিতে হবে রোডম্যাপ। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতিবিলম্বে এটার একটা রোডম্যাপ ঘোষণা করবে, কিভাবে এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে। সাধারণ শিক্ষার্থীদের মনের যে ভাব সেটা লিখিত আকারে বিশ্ববিদ্যালয়ের সেটা প্রতিফলিত হবে। সেই প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় থেকে অনুপস্থিত দেখছি। অনতিবিলম্বে হলে কিভাবে অফিসিয়ালি এই ছাত্র রাজনীতি বন্ধ করা যায় সেই প্রক্রিয়া অগ্রসর হন। এদিকে ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র দলের একটি প্রতিনিধি দল। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, তাদের হল কমিটি বাতিল করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনো কেউ কোনো ছাত্র সংগঠন যে তাদের যে প্রাথমিক সদস্যপদ পূরণ করে যে সদস্য থাকে তাদের সবাইকে ওপেন করে দিতে হবে, যে আমার প্রাথমিক সদস্যপদ পূরণ করে এরা আমার সদস্য, আমার সংগঠনের, এটা ওপেন করতে হবে। তো এটি তারা আমাদেরকে জানিয়েছে। তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মব ক্রিয়েট থেকে শুরু করে সর্বশেষ যে বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। এ সময় গুপ্ত রাজনীতি বন্ধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি প্রতিটি ছাত্র সংগঠনের প্রাথমিক সদস্য তালিকা প্রকাশের বাধ্যবাধকতা রাখার দাবিও জানায় ছাত্রদল। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। লেজুর বৃত্তি রাজনীতিকে প্রমোট করতেই এতদিন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্র রাজনীতিকে ভয়ের পর্যায়ে নেওয়া হয়েছিল, যে কারণে শিক্ষার্থীরা সে সময় ট্রমার ভেতর দিয়ে দিন পার করত। জাতীয় প্রেস ক্লাবে শিক্ষা সংস্কার প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলে নারী সহ অন্যান্য ধর্মের অনুসারীদের প্রতিনিধিত্ব থাকবে বলে উল্লেখ করে তিনি বলেন, বিগত দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি নিয়ে যে ভয়ের সৃষ্টি হয়েছে তা দূর করতে শিবির কাজ করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত, সকলের অংশগ্রহণের স্বাধীন শিক্ষা কমিশন গঠন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ প্রতিষ্ঠা, যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদ গঠন, মাদ্রাসা শিক্ষা সংস্কার ও নারী শিক্ষা প্রসারে উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ সহ 30 দফা শিক্ষা প্রস্তাবনা ঘোষণা করেন শিবির সভাপতি। যাদের নিজস্ব কোনো আসলে এজেন্ডা থাকে না, যাদের নিজস্ব কোনো দলীয় কর্মসূচি থাকে না, উপস্থাপনের মতো সক্ষমতা থাকে না, তো তাদের কাজই হবে যে প্রতিপক্ষকে বারবার হচ্ছে বিভিন্ন ট্যাগ দেওয়া, বিভিন্ন তাদের উপরে প্রোপাগান্ডা চালানো, মিথ্যাচার করা। তো এই জায়গাটা আমি মনে করি সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার। কারণ আবু সাইদ, মুগ্ধ তারা জীবন এজন্য দেয়নি যে আগের কালচার, আগের সংস্কৃতি সবকিছু থাকবে। এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের সময় করাচিতে আকাশে ছোড়া গুলিতে 3 জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি ও 8 বছর এক শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত 64 জন। পুলিশ জানিয়েছে, করাচির লিয়াকতাবাদ, কোরঙ্গি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কেমারি, জ্যাকসন, শরীফাবাদ, জামান টাউন, উত্তর নাজিমাবাদ সহ বেশ কয়েকটি এলাকায় অনেক মানুষ গুলিবিদ্ধ হয়েছে। এসব ঘটনায় 20 জনের বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবার জানিয়ে দেব খেলার খবর। ভুটানের সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিততে চায় বাংলাদেশ। বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটা জানান অধিনায়ক অর্পিতা বিশ্বাস। লীগ পদ্ধতির আসরে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল অংশ নিচ্ছে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে। 20 আগস্ট বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। সবগুলো ম্যাচ হবে চাংলি মিথাং স্টেডিয়ামে। হেড কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, তিনি আশা করেন তাদের মেয়েরা নিরাশ করবে না, সিনিয়র জুনিয়র মিলে ভালো করবে দল। একটি ঘোষণা, এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার।
জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে জানালেন ইসি সচিব আখতার আহমেদ। তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা রাজনীতি থেকেই মাইনাস হবে মন্তব্য সালাউদ্দিন আহমদের। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান জোরদারের আহ্বান। শেখ হাসিনার আমলে আড়ি পাতা যন্ত্র কেনা ও ব্যবহারের বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে অভিযোগ পরিবারের। ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয় তাঁর মৃত্যুদণ্ডের রায়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বন্ধে প্রশাসনকে রোডম্যাপ দেওয়ার দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের। বহাল থাকবে ছাত্র দলের হল কমিটি, বললেন সংগঠনটির সভাপতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।